প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আজকের স্পেশাল এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, আজকের যেই ঘটনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এই ঘটনাটি আমাদেরকে দিয়েছে সৌমিত্র রয়। এই ঘটনাটি মূলত আমাদের দেশের বাইরের একটি ঘটনা। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি বলবো, এই ঘটনা কিন্তু কানাডার অন্টারিও শহরের একটি জায়গা, সেটার নাম হচ্ছে ল্যাম্পটন। এই ল্যাম্পটন নামক জায়গায় ঘটনাটি ঘটেছিল। এই ঘটনাতে যতগুলো ক্যারেক্টার রয়েছে সবাই ক্রিশ্চিয়ান, আর এখানে কোনো মুসলিম ক্যারেক্টার নেই, কোনো হিন্দু ক্যারেক্টার নেই। আর এই ঘটনার মধ্যে যত ব্যাপারগুলো আসবে সবই খ্রিস্টান ধর্মের কালচার অনুযায়ী আসবে। সুতরাং এখানে কেউ চিন্তা করতে পারেন যে এখানে এই ব্যাপারটা এইভাবে না আসে ওইভাবে আসতে পারতো, কিন্তু এখানে আমাদের পরিবর্তনের কোনো সুযোগ নেই। ঘটনা আমরা যেভাবে পেয়েছি ঠিক সেভাবেই আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। প্রিয়লিসেনার, পুরোপুরি ঘটনাটি মূলত যিনি দিয়েছেন তিনি কানাডাতে থাকেন, আর তিনি হচ্ছেন এই মাহিদের বন্ধু। একটা সময় একই সাথে লেখাপড়া করতেন, পরবর্তীতে কানাডা চলে যান। ঘটনাটির সাল 1980-র দশকে, এক্স্যাক্ট সালটা জানা যায়নি। স্থান ল্যাম্পটন, অন্টারিও, কানাডা। ওই সময়টাতে কিন্তু এই যে এরকম সোশ্যাল মিডিয়া, ইউটিউব বা এইগুলো কিন্তু প্রচলন ছিল না। তখন কিন্তু বিভিন্ন জার্নাল প্রকাশিত হতো, ম্যাগাজিন প্রকাশিত হতো, বিভিন্ন পেপার পত্রিকাগুলো প্রকাশিত হতো। সেই সমস্ত পেপার পত্রিকাগুলোতে যারা নিউজ করতেন, খুব ভালো নিউজ করতে পারতেন, সমাজে তাদের বেশ কদর ছিল। অনেক সেলিব্রিটিদের সাথে তাদের ওঠা বসা ছিল, টাকা পয়সার অভাব হতো না। তেমনি একজন ব্যক্তি, একজন জার্নালিস্ট, নাম ছিল স্টিফেন। এই স্টিফেন, এই ভদ্রলোক 25 থেকে 28 বছরের মধ্যে তার বয়স ছিল। নীল চোখ, সোনালি কালারের চুল, প্রায় 6 ফুট উচ্চতা, সুঠাম দেহ। একজন সুদর্শন পুরুষ হওয়ার জন্য বাহ্যিকভাবে যা যা থাকার দরকার, ওনাকে ঠিক তেমনই একজন ব্যক্তি বলে মনে হয়। ওরা আচার আচরণও ছিল খুব ভালো। ওনার স্বপ্ন ছিল উনি বড় একজন জার্নালিস্ট হবেন। উনি কানাডার অন্টারিও শহরের বিভিন্ন জায়গায় একটি রিপোর্ট তৈরির জন্য কাজে নেমে পড়েছিলেন। ওনার উদ্দেশ্য ছিল সমস্ত জায়গাগুলোতে কিছু ফিল্ড রিপোর্টার তৈরি করা, যাদের কাছ থেকে উনি তথ্য সংগ্রহ করবেন, একটি পরিপূর্ণ গবেষণামূলক রিপোর্ট পেশ করবেন। মূলত এই উদ্দেশ্যেই উনি ওনার যে প্রভিন্স, মূলত কানাডাতে কিন্তু বিভিন্ন প্রভিন্সে থাকে, অঙ্গরাজ্যের মতো আর কি। তো ওনার যে প্রভিন্স কোনটা ছিল বা অঙ্গরাজ্য কোনটা ছিল সেটি জানা যায়নি। তো উনি এসেছিলেন এই অন্টারিওর ল্যাম্পটনে। এখন এখানে আসার পর তো তাকে একটা জায়গায় থাকতে হবে। উনি মাঝারি মানের একটি হোটেল খুঁজে নেন। তো উনি যখন হোটেলে আসেন তখন সন্ধ্যা পার হয়ে গেছে। আসার পর একটি হোটেলে ঢোকেন। ওই হোটেলটি ছিল দোতলা। তো সেখানে রিসিপশনে যখন আসেন, যে ম্যানেজার তাকে স্বাগত জানার পর তিনি বলেন যে আপনার এখানে রুম খালি আছে কিনা। নিচতলাতেও রুম ছিল, রিসিপশনের সাইড টাইড দিয়ে, আর দোতলাতেও ছিল। কিন্তু ম্যানেজার সাহেব জানান যে আজকে তাদের এখানে কোনো রুম খালি নেই। আর যখন স্টিফেন সাহেব নিজের পরিচয় দেন তিনি একজন রিপোর্টার, তখন ম্যানেজার সাহেব চিন্তা করেন যে একজন রিপোর্টার, উনি এখান থেকে চলে যাবেন রুম না পেয়ে। বিষয়টা কেমন হয় যদি তাকে সমাদর করা যায়, যদি ভালো একটা নিউজ করে আমাদের এই হোটেলটা নিয়ে, তাহলে তো একটা বিজ্ঞাপন হবে। উনি তাকে বললেন যে স্যার, আমাদের এখানে একটি রুম আছে, ওটায় যদিও আমরা গেস্ট এখন দিচ্ছি না, তবে যেহেতু আপনার প্রয়োজন, আপনি চাইলে এই রুমে থাকতে পারেন। আগামীকাল আমাদের কয়েকজন গেস্ট চলে যাবে, তখন আপনাকে অন্য একটি রুমে আমরা শিফট করব। আপনি চাইলে রুমটা দেখতে পারেন, আর যদি রুমটা পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি অন্য কোনো হোটেলে যেতে পারেন। তখন স্টিফেন সাহেব রাজি হন, বলেন যে ঠিক আছে, চলেন যাই, গিয়ে দেখি সেই রুমটার অবস্থা। তো রুমটাতে যান। রুমটাতে যাওয়ার পরে দেখা গেল না, রুমটা ঠিকঠাকই আছে। সুন্দর একটা খাট রয়েছে, টেবিল রয়েছে, টেবিলের উপরে একটা টেবিল ল্যাম্প রয়েছে, একটা সুন্দর জানালা রয়েছে, অসুবিধা নেই, তো বেশ পরিপাটি। তখন এই স্টিফেন সাহেব এই রুমটা পছন্দ করেন এবং বলেন যে ঠিক আছে, আমি এখানে থাকবো। এবং ম্যানেজার সাহেব বলেন যে স্যার, তাহলে পরের দিন আপনাকে আমরা অন্য একটা রুমে শিফট করবো, আজকের মতো আপনি এখানে বিশ্রাম নেন।
হোটেলের যে বয় ছিল, বয়কে দিয়ে তার খাবার দাবারের ব্যবস্থা করানো হয়। তিনি ক্লান্ত ছিলেন, বেশ জার্নি করে এসছেন, তো উনি ঘুমিয়ে পড়েন। উনি যখন ঘুমিয়ে পড়েছেন, রাত কত বাজে ঠিক ওনার আন্দাজ নেই। স্বপ্নের মধ্যে হঠাৎ করে উনি দেখেন যে উনি ওই বিছানায় ঘুমিয়ে রয়েছেন, ওনার পায়ের দিকে বেশ লম্বা একটি অবয়ব দাঁড়িয়ে আছে। কালো একটি আলখেল্লার মতো পরা, উস্কো খুস্কো চুল, চেহারার মধ্যে একটা সৌন্দর্য রয়েছে, হালকা দাড়ি রয়েছে। এসে স্টিফেনকে বলছে, স্টিফেন, মাই চাইল্ড। তো এই শব্দটা বলেন, মানে স্টিফেন, আমার সন্তান, যেটা বাংলা করলে যেটা হয় আর কি। তো উনি স্বপ্নের মধ্যে এটা দেখছেন, দেখে কিছু বুঝতে পারছেন না যে এই স্নেহসুলভ হাসি দিয়ে আমাকে বলছে স্টিফেন, মাই চাইল্ড, এই লোকটি কে? কিছুক্ষণ পর ঘুম ভেঙে যায়, দেখেন যে আশেপাশে কেউ নাই। বুঝতে পারেন যেটা উনি স্বপ্নে দেখেছেন। উনি আবার ঘুমিয়ে পড়েন। স্বপ্নের মধ্যে উনি আর এই টাইপের জিনিস দেখেননি, রাতটা ভালোভাবেই কেটে যায়। সকালে ওঠার পর ওই রুমটা তার বেশ ভালো লেগে যায়। কেন জানি ওই রুমের মধ্যে একটা আকর্ষণ কাজ করে তার মধ্যে। এই আকর্ষণটা কেন হলো উনি বুঝতে পারছেন না। মনে হলো এটা তার নিজের বাড়ি, এটা যে একটা হোটেল, হোটেলে একটা রুম, এটা তার মনে হচ্ছে না। মনে হচ্ছে উনি এনার বাড়িতেই আছে। সকালবেলা যখন ম্যানেজার সাহেব এলেন, যে রাত্রে ঠিকঠাক মতো ঘুম হয়েছে কিনা, এবং সকালবেলা তার কয়েকজন গেস্ট চেক আউট করে চলে গেছেন এবং তাকে অন্য রুমে শিফট করার জন্য মূলত ম্যানেজার সাহেব এসেছেন। ম্যানেজার সাহেবকে স্টিফেন খুব ভালো করেই জানিয়ে দেয় রুমটি তার পছন্দ হয়েছে, তিনি এখানেই থাকতে চান। ম্যানেজার সাহেব কিছুক্ষণ ইতস্তত করে যখন দেখলেন যে ওনার এটা ভালো লেগেছে এবং ওনার ঘুম রাখতে ভালোই হয়েছে এটা বলছেন, পরে ম্যানেজার সাহেব রাজি হয়ে যান যে ঠিক আছে স্যার, আপনি এখানেই থাকেন। উনি সকালবেলা বের হয়ে কিছু কাজ করে আবার সন্ধ্যার আগেই রুমে ফেরত আসেন। ফ্রেশ হয়ে রাতের খাবার দাবার সেরে উনি ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক 1:30 কি 2টো। উনি স্বপ্নে দেখছেন যে ওই যে সেই অবয়বটি, যে অবয়বটি গতকাল স্বপ্নে এসেছিল, ওই অবয়বটি এবারও তার পাশে এসে দাঁড়িয়েছে। উনি দেখছেন যে উনি ওই বিছানায় শুয়ে আছেন, ওই রুমের মধ্যেই। স্বপ্নের মধ্যে এটা হচ্ছে। ওই অবয়বটি কাছে এসে বলছে একটা স্নেহসুলভ হাসি দিয়ে, স্টিফেন, মাই চাইল্ড, কাম উইথ মি, মানে আমার সাথে আসো। এখন স্টিফেন বলছে যে জনাব, আপনি কে? আপনাকে তো আমি চিনি না, আপনি কোথা থেকে এসেছেন, আমাকে বলবেন কি? তখন এই অবয়বটি স্নেহসুলভ হাসি দেয় এবং বলে, স্টিফেন, আমি তোমাকে অনেক কিছু দিতে পারি। আমি সেই সমস্ত বিষয় দিতে পারি যা তুমি চাও, যা তুমি চাচ্ছ, আর যেটা তুমি হতে যাচ্ছ। তুমি কি চাও না যে তোমার স্বপ্ন পূর্ণ হোক? স্টিফেন বলে, হ্যাঁ, অবশ্যই চাই। বলে, তাহলে আমার কথা শোনো, আমার কথা অনুযায়ী চলো, তুমি যা চাও তাই হবে। এ কথা বলার পর স্টিফেন আবারও জিজ্ঞেস করে, ঠিক আছে, বুঝতে পারলাম, কিন্তু আপনার পরিচয়টা কি? তখন ওই অবয়বটি আবার একটা স্নেহসুলভ হাসি দিয়ে বলে, জানবে, খুব তাড়াতাড়ি জানবে। এরপরে স্টিফেনের ঘুম ভেঙে যায়। স্টিফেন ঘুম থেকে উঠে দেখে যে রুমটা ঠিক একই রকম, একটু আগে স্বপ্নের মধ্যে যেরকম দেখেছিল, স্বপ্নের মধ্যে যতটা রাত মনে হচ্ছিল, এখন ঠিক একই রকম মনে হচ্ছিল। চোখ মানে খোলা রেখেই উনি এই বিষয়গুলো দেখছিলেন। পার্থক্য শুধু ওই অবয়বটি এখন নেই। পরের দিন যখন ঘুম থেকে ওঠেন, ওই রুমের প্রতি ওনার আরও আকর্ষণ অনুভূত হতে থাকে। মনে হচ্ছে যে এই রুম থেকে উনি এক চুলের জন্য বাইরে যেতে ওনার ইচ্ছে করছে না। তারপরও যেহেতু কাজের জন্য এসেছেন, সেই কারণে বাইরে বের হন, একই রকমভাবে ফেরত আসেন। তৃতীয় রাত্রে উনি একই স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন আবার সেই অবয়বটি এসেছে এবং আসার পর তাকে একই কথা বলছে, স্টিফেন, মাই চাইল্ড,
আমার কথা শোনো, তোমার স্বপ্ন পূরণ হবে। ওই অবয়বটি কিন্তু কালো আলখেল্লা পরা ছিল। তাকে দেখে চার্চের বা গির্জার একজন ফাদারের মতো মনে হচ্ছে, কিন্তু স্টিফেন বুঝতে পারছে না যে চার্চের ফাদাররা তো সাধারণত সাদা ড্রেস পরা থাকে, সাদা জুব্বার মতো পরা থাকে, কিন্তু এই অবয়বটি কালো জুব্বা পরে আছে বা কালো আলখেল্লার মতো পরে আছে কেন? এই বিষয়ে অবশ্য সে স্বপ্নের মধ্যে প্রশ্ন করেনি। তবে স্বপ্নের মধ্যে ওই অবয়বটি জানায় যে তুমি যদি আমার কথা শোনো তাহলে কিন্তু তোমার স্বপ্ন পূরণ হবে। তুমি ভেবে দেখো, আমি যদি একবার চলে যাই এই সুযোগ কিন্তু তুমি পাবে না। এটা কিন্তু তৃতীয় দিন স্বপ্নে বলছে। তখন স্টিফেন তাকে আরো কিছু প্রশ্ন করে যে আপনি কোথা থেকে এসেছেন, আপনি কেনই বা আমাকে এগুলো দিতে চাচ্ছেন? তখন ওই অবয়বটি বলে যে আমি কোথা থেকে এসেছি সেটা তোমার জানার দরকার নেই, এখন সময় হলে জানতে পারবে। আর তোমাকে আমার ভালো লেগেছে, তোমাকে আমার সন্তানের মতো মনে হচ্ছে, এই কারণেই আমি তোমাকে দিতে চাই। এই সুযোগ হাতছাড়া করো না স্টিফেন। এরপর আবার ঘুম ভেঙে যায় স্টিফেনের। ঘুম ভেঙে দেখে ওই রাতের বেলায় জাস্ট একই রকম, সকাল হয়নি। স্বপ্নের মধ্যে যতটুকু রাত মনে হচ্ছিল এখনো ঠিক ততটুকুই। উনি ঘুম থেকে উঠে একটু পানি খান, বোঝার চেষ্টা করেন স্বপ্ন দেখলেন নাকি বাস্তবে হচ্ছে। ওনার কাছে মনে হলো যে আধো বাস্তব আধো স্বপ্ন। উনি আবার ঘুমিয়ে পড়ে। সকালে উঠে উনি চিন্তা করতে থাকেন যে আমি প্রতি রাত্রে একই স্বপ্ন দেখছি, আসলে ব্যাপারটা কি? আমি কি ঠিক দেখছি নাকি অবচেতন মনে ভুল দেখছি, নাকি এটা জাস্ট আমার কল্পনা থেকেই এই স্বপ্নের সৃষ্টি? কিন্তু তাই বলে প্রতিদিন আসবে? উনি চিন্তা করে যে আচ্ছা আমাকে বলছে যে আমার স্বপ্ন পূরণ হবে, আমি যা চাই তাই হবে, তাহলে কি আমি রাজি হব, তার কথা শুনবো? এরকম চিন্তা ভাবনা করতে করতে একটা সময় স্টিফেন চিন্তা করে যে আমি রাজি হয়ে যাব, কারণ আমাকে আমার স্বপ্নের সেই জায়গাটাতে দ্রুত পৌঁছাতে হবে। আমার অনেক অর্থকরী দরকার, অনেক সেলিব্রিটিরা আমার সাথে দেখা করতে চাইবে, আমাকে দিয়ে রিপোর্ট করাতে চাইবে, অনেক বড় বড় পলিটিশিয়ানরা আমার দিয়ে রিপোর্ট করাতে চাইবে, তাদের সাথে আমি সাক্ষাৎকার নেব, দেখা করব। স্বপ্ন পূরণ হওয়ার জন্য আমাকে তো একটা ভালো মানের রিপোর্ট করতে হবে, একটা করলে হবে না, একাধিক করতে হবে, তাহলে না হয় একটা পর্যায়ে আমি যেতে পারবো। কিন্তু কতদিনে যেতে পারবো তা তো জানি না। যদি আমার স্বপ্ন দ্রুত পূর্ণ হয় এই ফাদারের কথার মাধ্যমে, তার কথা মেনে চলার মাধ্যমে, তাকে তো ফাদারের মতো দেখা যাচ্ছিল, এই জন্য মূলত তাকে একজন চার্চের ফাদার মনে করছিলেন। উনি চিন্তা করেন এবার যদি স্বপ্নে আসে আমি রাজি হয়ে যাব। তবে এরপরে প্রায় 2 রাত স্বপ্নে উনি আর কিছু দেখেননি। তৃতীয় রাত্রে গিয়ে, মানে তৃতীয় রাত্রে মূলত প্রথম দ্বিতীয় তৃতীয় রাত্রে তো 3 রাত দেখেছিল, এরপরে 2 রাত আর দেখেনি যখন উনি ডিসিশন নিয়েছে। ওই 2 রাতের পরের যে তৃতীয় রাত মানে ষষ্ঠ রাতে গিয়ে ওই অবয়বটি আসে। এবার ওই অবয়বটি তাকে বলে স্টিফেন আমি জানি তুমি কি সিদ্ধান্ত নিয়েছ, আমার কথা শুনলে তো? তখন স্টিফেন বলেছি ফাদার আমি আপনার কথা শুনবো, বলুন আমাকে কি করতে হবে, আমাকে আমার স্বপ্ন পূরণের জন্য আপনি আমাকে কিভাবে সাহায্য করবেন? তখন ওই কালো পোশাক পরিহিত ফাদার বলেন তোমাকে তেমন কিছুই করতে হবে না, আমি তোমাকে আমার 2 জন ভৃত্য দিয়ে যাব, যে তোমার দাস হয়ে থাকবে, তোমার আজ্ঞাবহ গোলাম হয়ে থাকবে। তুমি তাদেরকে যা বলবে তারা তাই করবে, তোমার যত প্রয়োজন আছে তাদেরকে বলবে, সাথে সাথে তারা সেটা পূরণ করবে, আর তাদের কথা অনুযায়ী চলবে। আর তোমাকে 7-8 দিন পরে একটা নির্দিষ্ট সময় আসবে, চন্দ্রগ্রহণের একটি সময়, এই সময়ে তোমাকে কিছু রিচুয়াল করতে হবে, তোমাকে যেভাবে বলা হবে তুমি সেভাবে রিচুয়াল করবে। তা এরপরেই তোমার জীবনে শুধু সফলতা আর সফলতা, বিফলতার মুখ তুমি কখনো দেখবে না। আর তোমার জন্য একটি সুস্বাদু খাবার নিয়ে এসেছি আমি, ওই দেখো টেবিলের উপরে রাখা আছে, যাও খেয়ে নাও। স্টিফেন দেখে টেবিলের উপর একটি মেটালিক বাটি, মানে একটা ধাতব কোনো একটা পদার্থ দিয়ে তৈরি বাটি, সেখানে কারুকাজ করা আছে। তো
স্টিফেন উঠে যায়, বিছানা থেকে উঠে ওখানে যায়। সে কিন্তু স্বপ্নের মধ্যে দেখছে বিষয়গুলো, স্বপ্নের মধ্যে সে দেখছে শুয়ে আছে, ঠিক যেমনটা বাস্তবে সে শুয়ে আছে। সে ওই বাটির কাছে গিয়ে দেখে যে বাটির মধ্যে তরল একটা পদার্থ রয়েছে, যেটা লাল টকটকে একদম রক্তের মতো। এটা দেখে স্টিফেন বলে যে ফাদার, এই জিনিসটা তো আমি খেতে পারবো বলে মনে হচ্ছে না, এটা তো রক্তের মতো, বা রক্তই তো মনে হচ্ছে। তখন সেই অবয়বটি বলে, না স্টিফেন, এটা রক্ত নয়, এটা সুস্বাদু একটি পানীয়, তুমি এটা খাও, তোমার ভালো লাগবে। আর তোমার সাধনা বা রিচুয়াল করার জন্য এই পানীয়টা তোমার জন্য খুবই জরুরি। এখন খাবে কি খাবে না এই বিষয়টা নিয়ে স্টিফেন খুব দ্বিধাদ্বন্দ্বে ছিল স্বপ্নের মধ্যে, কারণ তার কাছে এটা খাবার রুচিতে বাঁচছিল। এরপরেও কি চিন্তা ভাবনা করে সে খেয়ে নেয়। খাওয়ার পর সে দেখে বা অনুভব করে যে অসাধারণ স্বাদ এই পানীয়ের, এত সুন্দর স্বাদের পানীয় সে জীবনে কখনো খায়নি। আর এটার চমৎকার একটা ফ্লেভার রয়েছে, দেখতে রক্তের মতো মনে হলেও এটা আসলে রক্ত নয়, এটা সত্যি অদ্ভুত একটা পানীয়। পানীয়টি যখন স্টিফেন খেয়ে ফেলে তখন ওই অবয়বটি মুচকি হাসি দেয়, এবং হাসি দেওয়ার পরে বলে, স্টিফেন, আমি তোমাকে এখন একটি ভার্স একটা পংক্তি মুখস্থ করিয়ে দিচ্ছি, একটা লাইন। এই লাইনটা বলার সাথে সাথে সেই দুইজন ভৃত্য তোমার কাছে চলে আসবে এবং তাদেরকে তুমি যা বলবে তারা তাই শুনবে। তবে ওই ভৃত্য দুটি তোমাকে কিছু পরামর্শ দেবে, সেই অনুযায়ী কাজ করবে, আর সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করবে। আর নির্দিষ্ট সময়, রিচুয়ালের সময় আমি আসব। ভালো থেকো স্টিফেন। এই বলে হঠাৎ করে ওই অবয়বটি মিলিয়ে যায়, আর এরপরে স্টিফেনের স্বপ্নটাও ভেঙে যায়। স্বপ্ন ভাঙার পর স্টিফেন অবাক হয়, কারণ হচ্ছে মাত্র সে যে পানীয়টা খেলো, ওই পানীয় মনে হচ্ছে যে সত্যি সত্যি সে খেয়েছে, এবং গলায় যে মিষ্টি মিষ্টি যে অনুভব হয়, স্বাদ লাগে, সেটা হচ্ছে। এবং সে নিজের মুখের নিঃশ্বাসটা হাতের কাছে বের করে সে টের পায়, ফিল করে সত্যি স্বপ্নের মধ্যে যেই ফ্লেভারটা সে পেয়েছিল, ওই ফ্লেভারের জিনিসটাই তার মুখের ভেতর থেকে আসছে। এবং সে যে একটু আগে খেয়েছে, তার পেটের মধ্যে সেই পানীয়টা রয়েছে, এটাও সে বুঝতে পারছে। এবং এই পানীয়টা খাওয়ার পর তার বেশ ঝরঝরে লাগছে শরীরটা। ঘুম থেকে ওঠার পর একটু অবসাদগ্রস্ত অবস্থায় থাকে না মানুষ, ওরকমটা তার মনে হচ্ছে না। চিন্তা করছে যে সত্যিই কি আমি স্বপ্ন দেখলাম, না বাস্তবেই আসলে এটা হয়েছে। কিন্তু আসলেই যদি তাই হয়ে থাকে, যে স্বপ্নের মধ্যে আমি খেয়ে থাকি, সেটার প্রভাব বাস্তবেও আমার শরীরে থেকে থাকে, তাহলে ওই ফাদার আমাকে তো একটি লাইন মুখস্থ করিয়ে গিয়েছিলেন, বলেছিলেন এটা বলার সাথে সাথে দুজন লোক আসবে। দেখি, এটা পড়ে দেখি তো। ওনার কিন্তু মনে ছিল, স্পষ্টভাবে মনে ছিল, খুব ছোট্ট একটা লাইন। সে যখনই একবার এই জিনিসটা পড়েছে, তখনই সে ফিল করছে যে তার যে জানালাটা বন্ধ ছিল, কিন্তু কাছের জানালা ছিল। দেখতে পাচ্ছে জানালার বাইরে মনে হচ্ছে ঝড় শুরু হয়ে গেছে, বাতাসের হু হু শব্দ আসছে, মনে হচ্ছে গাছের মাথাগুলো দুমড়ে মুচড়ে যাবে। ধরাম করে জানালার কবাট খুলে যায় এবং একটা কালো ধোঁয়া তার রুমের মধ্যে চলে আসে, ওই গাছের মাথা দিয়ে বেয়ে রুমের মধ্যে চলে এসে এটা দুইটা ধোঁয়ায় পরিণত হয়, এবং ওই দুটা ধোঁয়া দুইটা অবয়বে রূপান্তরিত হয়। অবয়বগুলোর আকৃতি ছিল 8 থেকে 9 ফুট লম্বা, কালো পোশাক পরিহিত, চেহারা খুবই বিভৎস। এটা দেখে উনি এক চিৎকার দেন, এক চিৎকার সেন্সলেস হয়ে যান। রাতের বেলা হয়তো বা অনেকেই ঘুমাচ্ছিল, যার কারণে ওনাদের চিৎকার হোটেলের কেউ শুনতে পায়নি, বা হোটেলের অন্যান্য জায়গায় যে রুমে যে গেস্টরা ছিল তারাও বুঝতে পারেননি। সকালবেলা ওনার সেন্স ফিরে আসে, দেখেন যে উনি বিছানা থেকে নিচে পড়ে আছেন। ওনার রুম বেশ এলোমেলো, চারদিকে অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কাগজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর ওই জানালা খোলা। তখন উনি বুঝতে পারেন সত্যি ওই জানালা দিয়ে কিছু একটা এসেছিল, এবং আসার পর এগুলো তছনছ হয়ে গেছে ওই বাতাসে। তখন উনি চিন্তা করেন যে ব্যাপারটা কি, সত্যি তো আমি এই জিনিসটা দেখেছি।
উনি ভাবেন যে এখন তো দিনের বেলা, আমি কাজ শেষ করে এসে আবার এই জিনিসটা চেষ্টা করব সত্যি এই জিনিসটা হয় কিনা, আর এরা আসলেই আমার কথা শুনবে কিনা। উনি রাতের বেলা যখন সকলে ঘুমিয়ে গিয়েছে সাহস করে আবার সেই লাইনটা উচ্চারণ করেন। উচ্চারণ করার সাথে সাথে একটা কালো ধোঁয়া ওই গাছের ভেতর থেকে বের হয়ে আসে। ওই পাশে তো বেশ কিছু গাছ ছিল, তবে এবার আর ঝড়ের মতো হয় না, সরাসরি জানালা দিয়ে ঢুকে ওই একটি ধোঁয়া দুটো অবয়বে পরিণত হয়, এবং সেই ভয়ানক অবয়ব 8 থেকে 9 ফুট লম্বা এসে তাকে কুর্নিশ করে এবং বলে যে, জনাব, আপনার হুকুম পালনে আমরা এসেছি, আপনি যা বলবেন আমরা তাই করব, বলুন আপনার কি সেবা আমরা করতে পারি। এদিকে প্রথম দিকে তো এটা দেখে তো স্টিফেন ভয় পাচ্ছিল, কিন্তু পরক্ষণে মনে হয় যে এইরকম পদাকার ভয়ানক এক স্পিরিট, আমরা তো জিন বলি, খ্রিস্টান ধর্মে এগুলোকে বলা হলো স্পিরিট, তো এরকম স্পিরিট এসে আমার সাথে কথা বলছে, আমাকে কুর্নিশ করছে, এত মোলায়েমভাবে কথা বলছে, কিন্তু মোলায়েমভাবে তারা কথা বললেও এদের কণ্ঠস্বর ছিল কিন্তু ভয়ঙ্কর। অনেক সময় ভয়ঙ্কর কণ্ঠে কেউ বিনয়ের সাথে কথা বললে যেমনটা শোনা যায় ঠিক তেমনই শোনা যাচ্ছিল। তখন স্টিফেন বলল যে, আমাকে ফাদার তোমাদের কথা বলেছে যে তোমরা আসবে, একটা লাইন পড়ার সাথে সাথে তোমরা তাই আসবে, এবং ফাদার আমাকে বলেছে যে একটা রিচুয়ালের কথা, এবং তোমরা আমাকে কিছু পরামর্শ দেবে, বলো কি পরামর্শ। তখন ওই দুটা অবয়বের দুইজনই একসাথে বলে, ওরা দুজন একসাথে কথা বলে, একজন আলাদা আলাদা কথা বলে না, একজন যেটা বলে আরেকজন সেটাই বলে, একই সাথে কথা বলে। তারা বলছে যে আমাদেরকে সবসময় রাতের বেলা ডাকবেন যখন কেউ থাকে না, আর আপনি আজকের পর থেকে এই রুম থেকে বের হবেন না, আপনার যত প্রয়োজন আছে আমরা সেটা দেখব, দিনের বেলা তো বের হবেনই না, রাতের বেলাও পারতপক্ষে বের হবেন না, খুব প্রয়োজনে বের হতে পারেন কিন্তু দিনের বেলা কোনো অবস্থাতেই না। এটা হলো আপনার প্রথম পরামর্শ। দ্বিতীয় পরামর্শ, প্রতিদিন সকালে 1 বাটি পানীয় আমরা এই টেবিলে রেখে দেব, আপনি প্রতিদিন সকালে 1 বাটি পানীয় খাবেন, সারাদিনও অন্য কোনো পানীয় বা অন্য কোনো খাবার আপনি গ্রহণ করবেন না, কারণ অন্য কোনো খাবার খেলে আপনার শরীরে যে এনার্জি হতো, এই পানীয় থেকে আপনি পরিপূর্ণ এনার্জি পাবেন। আপনি রাতের বেলা শুধু খাবার গ্রহণ করবেন, আর কিছুদিন পরেই আপনাকে এটি রিচুয়াল করতে হবে। এই রিচুয়ালটা করার পরপরই আপনার জীবনে শুধু সফলতা আসবে। সুতরাং আপাতত এটাই আপনার জন্য পরামর্শ, আপনি এই পানীয়টা খেতে থাকেন আর নিজেকে এভাবে প্রস্তুত করতে থাকেন। বিভিন্ন সময় কি কি করতে হবে এগুলো আমরা আপনাকে জানিয়ে দেব। আপনার যদি আর কোনো কিছু জানার না থাকে বা আর কোনো কাজ না থাকে তাহলে কি আমরা যেতে পারি? যখন এভাবে বিনয়ের সাথে এই ডেমন দুইটা তার সাথে কথা বলছে, তখন স্টিফেনের কাছে ভালোই লাগে এবং তার মধ্যে একটা দম্ভ কাজ করে, একটা অহংকার কাজ করে যে আমি এইরকম দুটো ভয়ানক ডেমনের মালিক হয়েছি, তারা আমার দাস, আমি যা বলবো তাই শুনবে, নিজের মধ্যে একটা অহমিকা কাজ করে। ওই দুটা অবয়ব ঠিক যেভাবে এসেছিল, আবার দুটা অবয়ব একসাথে হয়ে একটা ধোঁয়ায় পরিণত হয়ে ধোঁয়াটা জানালা দিয়ে বেরিয়ে যায়। সকালবেলা স্টিফেন দেখে টেবিলে সত্যি একটি পাত্রে সেই পানীয় রাখা রয়েছে। পানীয়টা যখন খেয়েছিল স্টিফেন, তখন তো স্বপ্নের মধ্যে খেয়েছিল, স্বপ্নের মধ্যে রক্তের মতো মনে হচ্ছিল। বাস্তবে সে যখন দেখলো তখন মনে হলো সত্যি এটা তো রক্ত, আসলেই রক্ত। ওটা খাওয়ার তার রুচি হচ্ছিল না কোনোভাবেই, কিন্তু সে যখন সেটা সুখে দেখে তখন দেখলো চমৎকার একটা ফ্লেভার। এরকম ফ্লেভার আসলেই পাওয়া খুবই দুষ্কর, এবং এই ফ্লেভারটা সেই ফ্লেভার স্বপ্নের মধ্যে যে ফ্লেভারটা পেয়েছিল, এবং খাওয়ার পরে নিজের মুখ থেকেও যে ফ্লেভারটা সে পেয়েছিল এটা হচ্ছে সেই ফ্লেভার। সে আর কিছু চিন্তা না করে খেয়ে নেয়, এবং খেয়ে নেওয়ার পর সত্যি মনে হলো এটা আসলেই অনেক সুস্বাদু, এবং এই সুস্বাদু জিনিসটাই উনি স্বপ্নের মধ্যে খেয়েছিল। তো উনি তো বের হয় না বা ঘর থেকে, ঘরের মধ্যেই থাকে, আর ওনার কোনো কাজ করতে এখন আর মন চাচ্ছে না।
যে আমি তো রিচুয়ালটা করার পর আমার জীবনে খুবই সফলতা আসবে, এত কষ্ট করে বাইরে গিয়ে লাভ নেই, বসে থাকি ঘরের মধ্যে। এদিকে কি হয়, উনি তো অত্যন্ত বিনয়ী ভদ্র একজন মানুষ স্টিফেন, কিন্তু স্টিফেন ওনার আচার আচরণের মধ্যে নিজে একটা পরিবর্তন লক্ষ্য করে। উনি খুব রেগে যাচ্ছেন, ওনার আচার আচরণ খুব রুড হয়ে যাচ্ছে, কর্কশ হয়ে যাচ্ছে। কারণ হোটেল বয় বা রুম সার্ভিস যেই আসতো রুমে পরিষ্কারের জন্য, উনি তাদের সাথে খুবই বাজে ব্যবহার করতেন। শুরুর দিকে খুব ভালোই ছিল, যখন থেকেই ওই অবয়বের দেয়া ওই পানীয় সে পান করে এবং অবয়বের কথায় রাজি হয়ে যায়, তখন থেকেই স্টিফেনের আচরণে পরিবর্তন আসতে থাকে। স্টিফেন নিজেও বুঝতে পারে, কিন্তু মনে হচ্ছিল এটা তো হতেই পারে, আমি এরকম ডেমনের মালিক, আমি এরপরে এরকম বড় কিছু হতে যাচ্ছি, আমাকে তো এত বিনয়ী হলে হবে না, একটু রাগ তো হতেই হবে, বেশি বিনয়ী হলে তো মানুষজন পেয়ে বসবে, সুতরাং ঠিকই আছে, আমার আচরণ যেটা আছে ঠিকই আছে, এই চিন্তা করছে। এদিকে তাকে তো সকালবেলা নাস্তা দেয়া হয়, দুপুরবেলা খাবার দেয়া হয়, যেহেতু উনি রুমে আছেন। ওদিকে উনি বলে দেন যে তার সকালে নাস্তা বা দুপুরে খাবার দিতে হবে না। এটা বলে দেওয়ার পরে ওই হোটেল বয় যখন ম্যানেজারকে বলেন যে এই যে রুমে যিনি আসেন উনি তো সকালবেলা নাস্তা এবং দুপুরবেলা খাবার দিতে মানা করেন, তখন ম্যানেজার বলে যে সকালে যদি নাস্তা না করে, দুপুরবেলা যদি খাবার না খায়, উনি তো দুর্বল হয়ে পড়বেন। তখন ম্যানেজার বলে যে ওই হোটেল বয় বলে যে ওনাকে দেখে তো দুর্বল বলে মনে হচ্ছে না, যেহেতু উনি চাচ্ছেন না আমরা না দিই। তখন ম্যানেজার আবার বললেন যে না না, থাকি করে হয়, এবার একজন গেস্ট যদি না খেয়ে অসুস্থ হয়ে পড়ে তো আমাদের হোটেলে বদনাম হবে, তুমি দুপুরবেলা খাবার নিয়ে যেও। তো হোটেল বয় উনি দুপুরবেলা খাবার নিয়ে গেছেন। দুপুরবেলা খাবার নিয়ে যাওয়ার সাথে সাথে স্টিফেন তো একদম অগ্নিমূর্তি হয়ে যায়, যাই তোকে না বলছি যে খাবার না নিয়ে আসতে, আমাকে বিরক্ত করছিস কেন, তোকে না বললাম যে দুপুরবেলা আমি খাবার খাবো না, রাতের বেলা খাবার নিয়ে আসতে, তুই কেন আসলি? এদিকে ওই বেচারা তো মানে মুখ চোখ কালো করে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। এর মধ্যে কি হয়, স্টিফেন গিয়ে ওর কলার ধরে সজোরে এক পাশ থেকে আর এক পাশে ছুঁড়ে মারে। ওর শরীরে এত শক্তি কিভাবে আসলো স্টিফেন নিজেও বুঝতে পারে না। ওই ছেলেটি আর এক পাশে গিয়ে প্রচণ্ড জোরে আঘাতপ্রাপ্ত হয় এবং মাথাটা দেয়ালের সাথে লাগে, মাথার এক পাশ ফেটে দরদর করে রক্ত পড়তে শুরু করে। সে প্রচণ্ড জোরে এক চিৎকার দেয়, তার চিৎকারে নিচ থেকে ম্যানেজার চলে আসে, আশেপাশের রুমেরও কয়েকজন বাইরে বের হয়ে আসে যে কি হয়েছে কি হয়েছে। এখন ম্যানেজার এসে দেখে যে ওর এই অবস্থা, দ্রুত তাকে বের করে নেয়। ওইদিকে গেস্টরা বুঝতে পারেনি যে আসলে ঘটনাটা কি। তখন ম্যানেজার একটা বুঝ দিয়ে দেয় যে এই দুষ্ট ছেলেটা হয়তো বা একটু বেয়াদবি করেছে আর উনিও রেগে গিয়েছে, এটা কিছু না, আপনারা আপনাদের রুমে যান। তো অন্যান্য গেস্টরাও তাদের রুমে চলে যায়। কিন্তু তার এই আচরণে আসলেই ম্যানেজার খুবই অবাক হয় যে এরকমটা কেন হচ্ছে, এরকম তো তার আচরণ ছিল না, কিন্তু অত্যন্ত বিনয়ী একটা ভদ্রলোক ছিল, হঠাৎ করে তার এই পরিবর্তনটা কেন হলো? ম্যানেজার গভীরভাবে কিছুক্ষণ চিন্তা করেন, এরপর উনি স্থানীয় একটি গির্জায় চলে যান, যেটাকে চার্চ বলা হয়। তো সেখানে গিয়ে চার্চের যিনি ফাদার, মেইন ফাদার যিনি দায়িত্বে রয়েছেন, তার কাছে যান এবং তার কাছে গিয়ে এই বিষয়টি বলেন। এই বিষয়টি বলার পর সেই ফাদার বলেন যে তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ, কি লুকোচ্ছ সেটা বলো তো, ব্যাপারটা কি? তখন এই ম্যানেজার বলেন যে ফাদার, আসলে কিছু আমি লুকাচ্ছি, কারণ এটা আমার হোটেলের সুনামের একটা ব্যাপার রয়েছে, আপনি কথা দিন কাউকে জানাবেন না। তখন বলেন ঠিক আছে, আমি কাউকে জানাবো না, বলো। তখন ওই ম্যানেজার বলেন যে এই হোটেলটা তৈরি করার পরে দোতলার এই রুমটা খুব ভালোভাবে আমরা পরিপাটি করেছিলাম অন্যান্য রুমগুলোর মতো। একবার কি হয়, ওই রুমে এক দম্পতি আসে। ওই দম্পতি আসার পর রাতের বেলা একটা ভয়ানক ঘটনা ঘটে। ওই দম্পতির মধ্যে যিনি পুরুষ, তার কাছে নাকি হঠাৎ করে রাতের বেলা মনে হয় কেউ তার গলা চেপে ধরেছে। এরপর তার ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে দেখে তার পাশে থাকা যে স্ত্রী, এই স্ত্রী উনি শূন্যে ভেসে আছে,
বিছানা থেকে 5-6 হাত উপরে ভেসে আছে। উনি যখন চিৎকার দেন, চিৎকার দেওয়ার সাথে সাথে তার স্ত্রী শূন্য থেকে বিছানার উপর ঠাস করে পড়ে যায়। ঠাস করে পড়ে ওনার কোমরে এবং মেরুদণ্ডে খুব আঘাতপ্রাপ্ত হন, প্রচণ্ড ব্যথা পান। কিন্তু রাতের বেলা এরকম একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে, এটি মূলত উনি আমাদেরকে ওইভাবে বলেননি। এটা আমরা পরে জানতে পারি একটি ভয়ানক ঘটনার প্রেক্ষাপটে। সেটা হলো দ্বিতীয় রাত্রে ওনার স্ত্রী চিৎকার করে ওঠেন। উনি চিৎকার করে উঠেছিলেন কারণ হলো উনি যখন ওয়াশরুমে যাবেন বলে রুমের লাইট জ্বালিয়েছেন, ওনার বিছানার পাশে একটা টেবিল ল্যাম্প ছিল, টেবিল ল্যাম্প দিয়ে জ্বালিয়েছেন মূলত, তখন উনি দেখেন নাকি যে ফ্লোরে ছোপ ছোপ রক্ত এবং দেয়াল বেয়ে বেয়ে বিভিন্ন জায়গা দিয়ে রক্ত পড়ছে। এর দৃশ্য দেখে উনি চিৎকার করে ওঠেন। ওনার চিৎকারে ওনার হাজব্যান্ড যখন ঘুম থেকে উঠে যায় তখন কিন্তু দেখে না, সব স্বাভাবিক। ওনারা ওই রাত্রেই আমাকে ঘুম থেকে ডেকে তোলেন। আমি উঠে কি হয়েছে জিজ্ঞেস করি, ওরা আগের রাতের এবং আজকের রাতের সব ঘটনা খুলে বলেন এবং বলেন যে তারা আর এক মুহূর্ত এখানে থাকবেন না। তখন তো অনেক রাত হয়ে গিয়েছিল, কি আর করা, ওনাদেরকে রিসিপশনে বসিয়ে রাখি। ওনারা কোনো মতেই এখানে রাত কাটাবেন না, অন্য কোনো রুমেও ঘুমাবেন না। অবশেষে সকালের আলো ফুটতেই ওনারা আমাদের রুমের বা আমাদের এই হোটেলের যাবতীয় বিল পরিশোধ করে চলে যান। এরপরে ওই রুমে বিভিন্ন ধরনের ঘটনা কিন্তু ঘটেছিল। কেউ ওখানে ঘুমাতে পারতো না, অস্থির লাগতো তাদের। এই ধরনের ঘটনা ওই রুমে ঘটে। এই কারণে ওই রুমটা আমরা কোনো গেস্টের কাছে ভাড়া দিই না। যদি কেউ দিনের বেলা আসে, দিনের বেলা কিছু সময়ের জন্য রুম ভাড়া নেয়, বিশ্রাম করে, সেক্ষেত্রে আমরা দিই, কিন্তু রাতের বেলা দেই না। কিন্তু স্টিফেন সাহেব যখন আসে তখন মূলত আমাদের কাছে অন্য কোনো রুম ছিল না, সব রুমগুলো অকুপাইড ছিল, গেস্ট ছিল। বাধ্য হয়ে আমরা ওই রুমটা দিয়েছিলাম। কিন্তু উনি যখন প্রথম রাত্রে ভালো মতোই ঘুমিয়েছেন বলে আমি নিশ্চিত হলাম, তখন আমি চিন্তা করেছিলাম তাহলে মনে হয় এই রুমের আর কোনো সমস্যা নেই, সমস্যা চলে গেছে। যেহেতু বেশ কিছুদিন যাবৎ আমরা এই রুমে কোনো গেস্ট অ্যালাউ করি না, হয়তো বা কোনো সমস্যা থাকলেও এখন আর নেই। কিন্তু স্টিফেন সাহেবের আচার আচরণে অদ্ভুত কিছু পরিবর্তন, এবং কি কি পরিবর্তন এগুলো সব কিছু ফাদারকে ওই ম্যানেজার সাহেব বলেন। ফাদার এগুলো শুনে খুব চিন্তিত হয়ে পড়েন এবং মনে হচ্ছে উনি কিছু মনে করার চেষ্টা করছেন। কিছুক্ষণ পর সেই ফাদার বলেন যে, ম্যানেজার সাহেব, আমি মনে হয় ধরতে পেরেছি সমস্যাটা কি। তখন এই চার্চের ফাদার উনি একটি ঘটনা বলেন। ঘটনাটা এমন যে এই এলাকায় একজন ভদ্র মহিলা ছিলেন। উনি ছিলেন একজন বিধবা মহিলা। ওনার একটা বাড়ি ছিল, কয়েকজন বাড়িতে কাজের লোক ছিল, তো ওনার কোনো সন্তানাদি ছিল না। এই কারণে উনি একটা এতিম ছেলেকে দত্তক নেন এবং ওই ছেলেটার নাম ছিল হেনরি। হেনরি ছোটবেলা থেকেই ধর্মকর্ম খুব ভালো করে পালন করত। খ্রিস্টান ধর্মের সব বিধিবিধানগুলো সে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলত। ছোটবেলা থেকেই তার ধার্মিক মনোভাব ওই বিধবা মহিলার কাছে আরও বেশি ভালো লাগে। উনি তাকে লালন পালন করছিলেন ছোটবেলা থেকে, এটা সত্য, কিন্তু তাকে যে ধর্মকর্মের প্রতি পরামর্শ দিতেন করার জন্য, বিষয়টা এরকম নয়। সে নিজে নিজেই ধর্মকর্মের প্রতি খুবই অনুরক্ত ছিল, সবসময় চার্চে আসা যাওয়া করত। এই চার্চের যিনি মেইন ফাদার, এখন তো তিনি মারা গেছেন, ওই ফাদার তাকে মানে ওই হেনরিকে খুব পছন্দ করত। হেনরি এভাবে আস্তে 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 বড় হতে থাকে এবং সে ধর্মে কর্মেও খুব ভালো হতে থাকে। সকলের কাছে হেনরি খুবই ভালো একটা ছেলে হিসাবে পরিচিত। তার মায়ের চোখের মণি, যদিও পালিত মা, কিন্তু কখনোই নিজের সন্তানের থেকে আলাদা করে সে দেখেনি। তার অন্য কোনো সন্তান ছিল না। একবার কি হয় যে তার এই পালিত মা অসুস্থ হয়ে মারা যান। হেনরির তো আসলে পিতামাতা ছিল না, তার এই একটা মাত্রই অবলম্বন ছিল, সে মারা গেল। মারা যাওয়ার পর হেনরি খুব ভেঙে পড়ে। সে চার্চে আসা যাওয়া করতো না, আস্তে আস্তে চার্চে আসা যাওয়া কমিয়ে দেয়। এর মধ্যে কি হয়েছিল, হেনরিকে কিন্তু চার্চের ফাদার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল। কারণ হেনরি বয়সে যুবক হলেও আস্তে আস্তে সে যুবক হয়ে গেছে, কিন্তু
চার্চের ফাদার হওয়ার জন্য বেশ ভাল বয়সের লোক লাগে, মানে একটু মধ্যবয়স্ক মিনিমাম। কিন্তু হেনরির চলাফেরা, তারপর তার কথাবার্তা, সমাজে তার গ্রহণযোগ্যতা, এটা দেখে এবং তার ধর্মপরায়ণতা দেখে তাকে এই ইয়াং বয়সেই ফাদার হিসেবে নিয়োগ দিয়েছিল ওই চার্চ কর্তৃপক্ষ। সে চার্চে থাকতো না, সাধারণত ফাদাররা চার্চেই থাকে, যেহেতু তার মা জীবিত ছিল এই জন্য সে চার্চের অনুমতি নিয়ে বাড়ি থেকেই চার্চে আসা যাওয়া করতো, যেহেতু বাড়ি খুব কাছাকাছি ছিল। তার মায়ের মৃত্যুর পর সে খুব ভেঙে পড়ে আর চার্চে আসাটাও তো সে কমিয়ে দেয়। এখন এই বিষয়টা কিন্তু মোটামুটি স্বাভাবিকভাবে নিয়েছেন যে সে হয়তো বা শোকে বিহ্বল হয়ে পড়েছে, এই জন্য সে চার্চে আসা যাওয়া করছে না। এরপরে আবার চার্চে আসা যাওয়া শুরু করে, রেগুলার হয়। হঠাৎ করে হেনরির মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করে ফাদার, অন্য যারা ফাদাররা ছিলেন আর কি। দেখেন যে হেনরি আগের মতো অতটা কথা বলে না, অতটা মানুষের সাথে মেশে না, কেউ কোনো সমস্যা নিয়ে আসলে সে খুব একটা কথা বলে না, এড়িয়ে যেতে চায়। আর সে চার্চে একদিন আসে তো 2 দিন আসে না। তো বিষয়গুলো আসলে তারা শুরুর দিকে অতটা খুব যে বিবেচনা করেছেন বিষয়টা এরকম না। মনে করেছেন তার একমাত্র অবলম্বন হারিয়ে যাওয়ার কারণে সে মানসিকভাবে বিপর্যস্ত, এই কারণে এরকমটা হয়েছে। ওই বাড়িতে তার মায়ের স্মৃতি রয়েছে, এই জন্য সে বেশি সময় ওই বাড়িতেই থাকতে চায়। কিন্তু একটা ব্যাপার হলো, হেনরি ওই বাড়িতে থাকা যে কাজের লোকগুলো সকলকে বিদায় করে দিয়েছিলেন। ওই বাড়িতে তিনি একা থাকতেন, তাহলে তার কাজগুলো কে করে, রান্না বাড়া অন্য কিছু। এই বিষয়টা নিয়ে অন্য ফাদাররা নিজেদের মধ্যে আলোচনা করলেও বিষয়টাতে খুব গভীরভাবে তারা মানে নিয়েছেন, বিষয়টা এমন না। এর মধ্যে কি হয়, 2-3 দিন হয়ে যায়, হেনরি তো আসে না গির্জায়, যেহেতু মাঝে মাঝে 1-2 দিন 3 দিন সে আসতো না। বিষয়টা তারা স্বাভাবিকভাবে নিলেও একজন ফাদার বলে, আচ্ছা ও তো অসুস্থও হতে পারে, আমাদের তো একটা দায়িত্ব আছে ওর খোঁজ খবর নিয়ে, তোমরা চলো আমার সাথে যাই, গিয়ে দেখি কি অবস্থা। তো কয়েকজন ফাদার মিলে যান এবং আশেপাশের কয়েকজন প্রতিবেশী তাদেরকেও ডাকেন, মোটামুটি 8-10 জন লোক। তারা হেনরির বাড়ির কাছে যান, দেখেন বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ। তারা অনেকক্ষণ ধরে ডাকাডাকি করেন, কোনো সারা শব্দ নেই। ঘরের অন্য পাশে গিয়ে ডাকাডাকি করেন, কোনো সারা শব্দ নেই। একটা পর্যায়ে তারা ওই দরজা ভাঙার সিদ্ধান্ত নেন, দরজা ভাঙেন। দরজা ভাঙার পর ঘরে ঢুকেছেন, কোনো পাশে তাকে দেখা যায় না। অতপর তার যে একটা নিজস্ব রুম ছিল সেই রুমের কাছে যান, সেই রুমটাও ভেতর থেকে বন্ধ। সেখানে তারা ডাকাডাকি করে, কোনো সারা শব্দ নাই। একটা পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হয় সকলের উপস্থিতিতেই দরজাটা ভাঙা হবে, সদর দরজার মতোই। দরজাটা যখন ভাঙে সকলে মিলে, এমন একটা ভয়ানক দৃশ্য দেখে যে ওখানে থাকা কয়েকজন মহিলা তো ওই জায়গায় সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিলেন। তারা দেখতে পান যে হেনরি মৃত অবস্থায় পড়ে আছে, তার বডি একদিকে, মাথা আর একদিকে। তার বডিটা থেকে মাথাটা মনে হচ্ছে টেনে ছিঁড়ে আলাদা করা হয়েছে, কাটা হয়নি, ছিঁড়ে আলাদা করে ফেলা হয়েছে। বডিটাও মনে হচ্ছে মুচড়ে দেয়া হয়েছে। আর যেখানে এই ডেড বডি পাওয়া গিয়েছে সেই জায়গাটার একটা অদ্ভুত চিহ্ন আঁকা আছে, পেন্টাগন চিহ্ন, 5 মাথাওয়ালা তারকা। এর চারদিকে একটা বৃত্ত করা আছে, ওর মাঝখানে লাল নীল কিছু কিছু জিনিস, মানে আটা ময়দার মতো কিছু জিনিস রাখা আছে। এক্স্যাক্ট কি জিনিস সেটা বুঝতে পারছেন না তারা। আর বেশ কয়েকটা মোমবাতি, সেই মোমবাতিগুলো পুড়ে গিয়েছে, তুড়ে গলিত হয়ে আছে, এরকম অবস্থায় বেশ কিছু মোমবাতি সেখানে আছে। আর হেনরির দেহ তো পচে গিয়েছে, মানে 3-4 দিনের লাশ, এরকম একটা অবস্থা, পোকায় ধরে গিয়েছে। দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ আসেন। কিন্তু পুলিশ আসার আগেই ওইখানকার যিনি মেইন ফাদার ছিলেন, তিনি অন্যান্য যারা তার যে আশেপাশের লোক ছিল তাদেরকে বলেন যে পুলিশ আসার আগে দ্রুত এই যে চিহ্নটা, এইটা একটু তোমরা মুছে ফেলো। তখন জিজ্ঞেস করেন যে এটা মুছবো কেন? তখন বলেন যে একজন গির্জার ফাদার, উনি এরকম একটা চিহ্ন এঁকে কি কাজ করছিলেন এটা কিন্তু কারো বুঝতে বাকি থাকবে না। উনি যে শয়তানের অনুসারী হয়ে গিয়েছিলেন, শয়তানকে ডাকতেন, শয়তানের সাথে চুক্তি করে কোনো একটা
কিছু অর্জন করার চেষ্টা করছিলেন, এটাই তার প্রমাণ। একজন ফাদার হয়ে এই কাজ করছেন, এটা যদি আশেপাশের মানুষ জানতে পারে, মানুষের মধ্যে একটা বিরূপ প্রভাব পড়বে। যে গির্জার ফাদাররা ইলুমিনাতির প্র্যাকটিস করে, জাদুবিদ্যার প্র্যাকটিস করে, শয়তানের উপাসনা করে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না মানুষের কাছে। আমরা বিতর্কিত হয়ে যাব, কারণ তাদের কারোর সাথে তো আমরা যুক্ত না। অন্তত এতটুকু মুছে ফেলো। তখন ফাদারের নির্দেশে তারা সেটা মুছে ফেলে। কিন্তু জায়গায় জায়গায় কিছু ছোপ ছোপ রক্ত ছিল, শুকিয়ে একদম কালো হয়ে গিয়েছিল। সেই জিনিসগুলো খুব একটা তারা মুছতে পারেনি। ইতিমধ্যে পুলিশ আসে। পুলিশ অফিসারকে সেই ফাদার অনুরোধ করেন যে আপনি আপনার মতো করে নিরপেক্ষ তদন্ত করুন, যারা হত্যা করেছে তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করুন, কিন্তু একটা বিশেষ অনুরোধ যে এইখানে যে জিনিসগুলো আমরা দেখেছিলাম সেটা বাইরের কাউকে বলবেন না, কারণ বললে মানুষের মধ্যে সেই বিতৃষ্ণা, একটা বিরূপ চিন্তাভাবনা আসতে পারে। পুলিশ অফিসারও বিষয়টা খুব বিবেচনার সাথে গ্রহণ করেন ফাদারের কথা, এবং উনিও বুঝতে পারেন যে ঠিক আছে, মৃত্যু কিভাবে হয়েছে এটা আমরা তদন্ত করব, কে মেরেছে এরা তদন্ত করার চেষ্টা করব, আর খুনিকে খুঁজে বের করব। কিন্তু উনি যে কাজটা করছিলেন সেই বিষয়ে আমরা কাউকে বলবো না, সঙ্গত কারণে। পুলিশ তদন্ত করে, কিন্তু তদন্ত করে কাউকে পায়নি যে কে এই কাজটা করলো। কোনো তদন্ত করে এর কোনো সুরাহা হয়নি। এটা একটা আনসলভড মার্ডার কেস হিসেবেই থেকে যায়, ফাইলটা ক্লোজ হয়ে যায়। হেনরি ওই বাড়িতে মারা গিয়েছিলেন। ওই বাড়িটা এখন কি হবে? কারণ হচ্ছে যে এটার যিনি মালিক, যিনি ভদ্র মহিলা, আগে মালিক ছিল তার স্বামী। স্বামী মারা যাওয়ার পরে উত্তরাধিকার সূত্রে সেই মহিলার বাড়িটি পায়। মহিলার মৃত্যুর পরে ওই বাড়ির মালিক হয় হেনরি। কিন্তু হেনরি যখন মারা যায় এই বাড়ির মালিক হবে কে? কানাডিয়ান আইন অনুযায়ী ওই মহিলার দূর সম্পর্কের এক আত্মীয় তিনি এটার মালিক হন। আর তিনি যখন এটার মালিক হন, মালিক হবার পর তিনি কি করবেন? তিনি এটাকে ভেঙে ওই জায়গাটাতে একটা হোটেল নির্মাণ করেন। আরও কয়েকজন লোকের সাথে শেয়ার নিয়ে ওখানে উনি একটা হোটেল তৈরি করেন, কারণ উনি তো ওই জায়গায় থাকতেন না, থাকতেন অন্য জায়গায়। সেখান থেকে এসেছেন, এখন এই সম্পত্তি তিনি কী করবেন? স্থানীয় কয়েকজনের সাথে মিলে ওই একটা হোটেল তৈরি করেন। মূলত ওই যে হোটেলটা, ওই হোটেলটা ওইখানে তৈরি করা হয়েছিল ওই বাড়ির উপরে। এখন কথা হলো, হেনরি কেন এই কাজটি করছিল? ফাদার উনি পরবর্তীতে মানে এই বিষয়টা নিয়ে যখন আরো অ্যানালাইসিস করেছেন, তখন অন্যান্য ফাদারদেরকে বলে গিয়েছিলেন যে কেন হেনরি এই কাজটি করছিল। হেনরির মা যখন মারা যায়, হেনরি তখন হঠাৎ করে তার মাথার মধ্যে ক্ষমতা পাওয়ার একটা লোভ জেগে বসে। কিভাবে সে ক্ষমতা অর্জন করবে, আধ্যাত্মিক ক্ষমতার কিভাবে সে অধিকারী হবে। কারণ একটা ফাদারের মধ্যে যদি আধ্যাত্মিক ক্ষমতা থাকে, তখন আশেপাশের লোকজন তাকে অনেক সমীহ করবে। তার মধ্যে ধর্মপরায়ণদের মানুষের মধ্যে এই লোভটা জেগে বসে। সে যখন নিজে থেকে কিছু রিচুয়াল শুরু করে যে এটার মাধ্যমে আমি কোনো ডেমনকে আহ্বান করব, কোনো ডেমন আসলে তার কাছ থেকে আমি ক্ষমতা নেব, তাকে বশীভূত করে। সে কিছু কিছু জিনিস চর্চা করতে করতে হঠাৎ করে একটা ডেমনকে সে নিয়ে আসতে সক্ষম হয়। এই ডেমনটা আসার পরে তার সাথে তার কথা হয়। সে ডেমনটা বলে যে তুমি ক্ষমতা চাও, আমি তোমাকে ক্ষমতা দিব, কিন্তু আমারও কিছু কাজ করে দিতে হবে। তখন হেনরি বলেছিল কি কাজ? তখন ওই ডেমন বলেছিল যে আমরা যারা ডেভিল, সরাসরি আমরা লুসিফারের সাথে যোগাযোগের চেষ্টা করি। লুসিফার হচ্ছে সবচেয়ে বড় শয়তান। সে হচ্ছে এই অন্ধকার জগতের যত জাদুবিদ্যা আছে সব জাদুবিদ্যার একমাত্র অধিকারী, সবচাইতে ক্ষমতাশালী। আমরা তার উপাসনা করি। আমি অনেক শক্তিশালী, কিন্তু আমরা যারা ডেভিল রয়েছি আমরা নিজেদের মধ্যে ক্ষমতার পাল্লাপাল্লি করি, কার ক্ষমতা কত বেশি। আর নিজেদের ক্ষমতাকে স্থিতিশীল রাখতে হলে বেশ কিছু রিচুয়াল করার প্রয়োজন হয়, আর ক্ষমতা বাড়াতেও হয়। আমার একটা রিচুয়াল করা প্রয়োজন, আর এই জন্য তোমাকে আমার প্রয়োজন। তুমি যদি আমার রিচুয়ালটা করে দাও, আমি তোমাকে ক্ষমতা দেব। আর কথা দিচ্ছি,
তোমার যখন যেভাবে প্রয়োজন হবে, যে কাজ করার দরকার আমি সেটা করে দেব, কারণ আমি নিজেও অনেক ক্ষমতাশালী। এই কথা শোনার পর হেনরি রাজি হয়ে গিয়েছিল। মূলত সে এরপর থেকেই কিছু রিচুয়াল করতে শুরু করে। আর রিচুয়াল কিভাবে করতে হবে এর ঠিক পদ্ধতিগুলো ওই ডেভিল তাকে দিয়ে গিয়েছিল। সেই অনুযায়ী সে প্র্যাকটিস করত। কিন্তু সে যখন এই শয়তানি বিদ্যা প্র্যাকটিস করা শুরু করে, তার বিবেক তার মধ্যে থেকে নাকি বলতো যে হেনরি, কাজটা করো না, এটা ভালো না, এটা খুব জঘন্য কাজ, তুমি সৃষ্টিকর্তার বিপরীতে যেও না, সৃষ্টিকর্তা অসীম ক্ষমতাশালী, এরা কোনো ক্ষমতাশালী না, এদের ক্ষমতা সাময়িক, যার মৃত্যু আছে সে যতই ক্ষমতাশালী হোক, মৃত্যুর সাথে সাথে তার ক্ষমতা শেষ হয়ে যাবে, তোমারও তো মৃত্যু হবে, তুমি সৃষ্টিকর্তার কাছে গিয়ে কি জবাব দেবে? ক্ষমতাই কি আসল, নাকি সৃষ্টিকর্তার সামনে গিয়ে দাঁড়াতে হবে সেটা আসল, কি কাজ করে গেলে সেটা আসল? তো তার বিবেকের ভিতর থেকে নাকি এ ধরনের কথা আসতো। আর হেনরি নিজেও বিড়বিড় করে এই কথাগুলো বলতো যে আমি কি করব, আমি আমার বিবেকের সাথে যুদ্ধ করে পারছি না, আমি কি এই কাজটা করব না করব না, আমি কি এই পথে আগাবো না আগাবো না, কিন্তু আমার তো ক্ষমতা দরকার। একদিন চন্দ্রগ্রহণের সময়, যেদিন চূড়ান্ত একটা রিচুয়ালের প্রয়োজন ছিল, তখন ওই অবয়বটি আসে, সে ডেভিল আসে। সে ডেভিল আসার পর রিচুয়াল শুরু করতে করতে রিচুয়ালের মধ্য পর্যায়ে এসে হঠাৎ করে ফাদার হেনরি বলে ওঠে, আমি এই কাজ করব না, এই কাজ এখানে সমাপ্ত, আমি এই পথে আর থাকবো না, আমি এই কাজ করবই না, আমার ক্ষমতার প্রয়োজন নেই, আমি সৃষ্টিকর্তার অনুসারী হব আবার। তখন ডেভিল খেপে যায় যে করবি না মানে, আমাকে এত দূর নিয়ে এসে আমাকে দিয়ে এত কিছু কাজ করিয়ে নিয়ে এখন বলবি করবি না, এটা করতেই হবে, আর এখন যদি এটা না করিস তাহলে আমারও ক্ষতি হবে, আর তুই যদি এটা না করিস তাহলে তোকে কিন্তু আমি এক্ষুনি মেরে ফেলবো। তখন ফাদার হেনরি নাকি বলে উঠেছিলেন যে আমাকে মার, আমাকে মেরে ফেল, কিন্তু আমি শয়তানের অনুসারী হব না, যা করেছি ভুল করেছি, সৃষ্টিকর্তা আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি শয়তানের অনুসারী হব না। তখন এক কথায় দুই কথায় ওই ডেভিল খুব রেগে যায় এবং রেগে গিয়ে হেনরির শরীর থেকে এক টানে মাথা আলাদা করে ফেলে, তার বডিটাকে দুমড়ে মুচড়ে রেখে যায়। মূলত ওই যে ডেভিল, ওই রিচুয়ালটা পরিপূর্ণ করতে পারেনি। আর ওইখানে যেই চিহ্নটা আঁকা ছিল, ওই চিহ্নটা ওই মেইন যিনি ফাদার ছিলেন তিনি দ্রুত মুছে ফেলেছিলেন। মূলত এইটা এইভাবে মুছে ফেলার সিস্টেম না, এটাও একটা রিচুয়াল করে মুছে ফেলতে হবে। আর এটা যেহেতু ওনারা কোনো রিচুয়াল ছাড়া দ্রুত মুছে ফেলেছিলেন, এই কারণে ওই যে ডেভিলটা, যে শয়তানের অনুসারী, যে ভয়ানক এক পিশাচ, সে এই জায়গা থেকে তার নজর সরাতে পারেনি, কারণ ওই রিচুয়াল পরিপূর্ণ না হওয়া পর্যন্ত সে এইখান থেকে যাবে না। রিচুয়াল অর্ধেক হয়েছে। এখন হোটেলের ম্যানেজার ওই ফাদারকে বলেন যে ফাদার, এই কথাগুলো তো ওই মেইন ফাদার বলে গিয়েছিলেন, কিন্তু কথা হলো যে কেন স্টিফেনকেই বেছে নিল? তখন ওই ফাদার বলেন যে স্টিফেনকে বেছে নেওয়ার পিছনে একটা কারণ হতে পারে, কারণ হচ্ছে ওই পিশাচটা এমন কাউকে বেছে নেবে যার পূর্বপুরুষ কোনো আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি ছিল। ইতোপূর্বে যে গেস্টগুলো এসেছিল সেই গেস্টদের মাধ্যমে সে তার উদ্দেশ্য পূরণের চেষ্টা করেছে, কিন্তু দেখেছে যে না, এদের মধ্যে এরা কেউই না। এই কেন ওই রুমে অন্য কেউ থাক এটা পছন্দ করে নাই, তাদেরকে ভয় ভীতি দেখিয়ে বিদায় করেছে, জানে মারে নাই। স্টিফেন যখন আসে তখন দেখা গেল যে ওর পূর্বপুরুষের মধ্যে কেউ হয়তো আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন ছিল, এই জন্য ওই ডেভিলটা চিকেনকে পছন্দ করেছে এবং তাকে ছলনা করে এই পথে আসতে বাধ্য করছে। ও বুঝতে পারছেন না, কারণ ওর উপর একটা ভয়ানক জাদুর প্রভাব কাজ করছে। স্টিফেনকে বাঁচাতে হবে, আর ওই শয়তানটাকে আর শক্তিশালী হতে দেয়া যাবে না। তখন সবাই চিন্তা করে যে কি করা যায়। ওই ফাদার বলেন যে আমার যিনি মেইন ফাদার এই চার্চের, যেটা হেনরির সাথে যে ঘটনা ঘটেছিল তখন থেকে প্রায় 15 বছর আগে, কিন্তু 15 বছর আগে হেনরির সাথে ঘটনা ঘটেছিল,
15 বছর ধরে কিন্তু এই একই রকম অবস্থা চলছে ওই হোটেলে। এই কারণে মূলত ওই রুমটা দেওয়া হয় না। এখন ওই ফাদার তো মারা গিয়েছেন, যিনি মেইন ফাদারের দায়িত্বে এখন আছেন, তো উনি বলছেন যে আমার যতটুকু ক্ষমতা রয়েছে আমি চেষ্টা করব, আমাদের ধর্মে যে রিচুয়াল রয়েছে সেই অনুযায়ী আমি এক্সোরসিজম করব, দেখি সৃষ্টিকর্তা আমার উপর সহায় হন কি না। আর স্টিফেন ছেলেটাকে আমি বাঁচানোর চেষ্টা করবো। ও তো বুঝতে পারছে না কি বিপদে পড়তে যাচ্ছে, একটা ভালো ছেলে। এখন করণীয় কি? করণীয় ওই ফাদার বলেন যে তোমাদের প্রত্যেকটা রুমে ঢোকার জন্য একটা মাস্টার কি রয়েছে, যেটা দিয়ে সবগুলো রুম খোলা যায়। চন্দ্রগ্রহণ আগামী পরশু, আমার দৃঢ় বিশ্বাস আগামী পরশু ওই ভয়ঙ্কর ডেভিলটা আসবে। আর ওই ডেভিলটা আসার পরে ওই অবস্থাতে ওকে ধরতে হবে, তাকে আটকাতে হবে, তা না হলে হবে না। তখন ম্যানেজার সাহেব চলে যান, অপেক্ষা করতে থাকেন। পরের দিন ম্যানেজার সাহেব অপেক্ষা করছেন, এদিকে কিন্তু ওই যে যিনি স্টিফেন, সে তো রুম থেকে বের হয় না। তাকে ভয়ে ভয়ে রাতের বেলা শুধু ম্যানেজারদের খাবার দিয়ে আসে, অন্য কোনো বয় যায় না তার রুমে খাবার দিতেই। ম্যানেজার সাহেব দিয়ে আসেন এবং দেখেন যে তার উস্কো খুস্কু চেহারা, মনে হচ্ছে খুব চিন্তা করছে কোনো একটা বিষয় নিয়ে, খুব রুক্ষ মেজাজ, সে যে বিনয়ী স্বভাবের, এটা দেখে মরেই হওয়ার কোনো উপায় নেই। দুদিন পর চলে আসে সেই কাঙ্ক্ষিত চন্দ্রগ্রহণের রাত। রাত আনুমানিক 1টার দিকে ফাদার আরও কয়েকজন তার সহযোগী নিয়ে হাজির হন বাইরে থেকে। ওই সময় কিন্তু রুমে অন্যান্য গেস্টরা ছিল, তারা তাদের মধ্যে ঘুমিয়ে রয়েছে। তখন ফাদার, তার সাথে আরো 3-4 জন এবং হোটেলের ম্যানেজারকে বলেন এখন দরজা খোলো। আর ওদিকে কি হচ্ছে? ওদিকে স্টিফেন, সে প্রথমে মন্ত্র পড়ে। মন্ত্র পড়ার পর ওই যে দুইটা ডেমন এবং ডেভিলের পার্থক্য রয়েছে, যেমন ডেভিল অপেক্ষাকৃত শক্তিশালী, ডেভিলের আন্ডারে ডেমন থাকে। তো ওই দুটা ডেমন আসে, ডেমন এসে স্টিফেনকে কুর্নিশ করে এবং বলে যে আপনার খেদমতে আমরা হাজির, আপনি শুরু করুন। আজকে আপনাদের একটা কাঙ্ক্ষিত সময় আসতে যাচ্ছে, আমার প্রভু তার জন্য একটা কাঙ্ক্ষিত সময়, আর আপনার জন্য কাঙ্ক্ষিত সময়। এরপরে শুধু আপনি সফল হবেন, সফলতা আর সফলতা। প্রভু? কিসের প্রভু? তোমাদের প্রভুকে? তখন ওই দুটা ডেমন বলে আমাদের প্রভু আমাদেরকে এখানে পাঠিয়েছেন, আপনি যাকে ফাদার বলেন তিনি আমাদের প্রভু। তখন উনি বলেন যে ফাদার? উনি তো ফাদার, উনি তো চার্চের একজন ফাদারের মতো মনে হয়, তো উনি কিভাবে এরকম আপনাদের হবে আর কি, আপনার প্রভু হবে কিভাবে? তখন বলে যে সময় হলে জানতে পারবেন, আপনি আপনার কাজ শুরু করুন। এর মধ্যে কি হয়, উনি তো রিচুয়াল শুরু করেছে, ঠিক ওই যেই দুটো ডেমন যেভাবে দেখিয়ে দিয়েছে সেইভাবে একটা তারকার মতো, যে তারকার মাথা 5টা পেন্টাগন, এরকম একটা তারকার মতো এঁকেছে, চারদিকে একটা গোল বৃত্তর মধ্যে সেই তারকাটা। এরপরে কিছু গুঁড়ো পাউডারের মতো, সেটা কিসের পাউডার এটা বলতে পারে না, ওই দুটা ডেমন তাকে হাতে দেয়। সে ওই অনুযায়ী কিছু মন্ত্র শিখিয়ে দেয়, সেগুলো জপতে থাকে। স্টিফেন জপতে থাকে, জপতে জপতে হঠাৎ করে পেছন থেকে মনে হলো কেউ একজন এসেছে, এবং পেছন থেকে বলে ওঠে স্টিফেন, মাই সান। তখন স্টিফেন ঘুরে তাকায়, দেখে যে সেই অবয়বটা যাকে এইবারই প্রথম সে স্বপ্নের বাইরে বাস্তবে দেখছে। বাস্তবে দেখে বলে যে ও ফাদার, আপনি এসেছেন? তখন বলে হ্যাঁ আমি এসেছি। আর ওই দিকে দুটো ডেমন দাঁড়িয়ে ছিল, সে ডেমন দুটো বলছে, কুন্নিশ করে বলছে, ওয়েলকাম দ্য লর্ড অফ ডার্কনেস। তখন স্টিফেন বলছে লর্ড অফ ডার্কনেস মানে ওই তো ফাদার। তখন ওই দুটা ডেমন বলছে যে আপনার কাছে ফাদার, কিন্তু উনি লর্ড অফ ডার্কনেস, অন্ধকারের সম্রাট। তখন স্টিফেন চিন্তা করে কি ব্যাপার, অন্ধকারের সম্রাট মানে এটা কি?
আমি কি করছি এটা? আর ওই সময়ে ওই যে ফাদার এবং ম্যানেজার ওনারা রুমের দরজা খুলে ঢুকে পড়েন ভেতরে। ঢুকে পড়ার সাথে সাথে ফাদার যিনি ঢুকেছেন তিনি বলে ওঠেন, ফাদার হেনরি, আপনি এখানে? আসলে ওই যে যেই ফাদার কালো ড্রেস পরা তাকে স্টিফেন দেখছিল, সে ফাদার হেনরির চেহারায় বারবার স্বপ্নে স্টিফেনের কাছে এসেছে এবং এখনো সে ফাদার হেনরির চেহারায় এসেছে। তার চেহারাটা ছিল খুব সুদর্শন, স্বাভাবিক। যখন ওই ফাদার বলেছে, ফাদার হেনরি আপনি, সাথে সাথে ওই ফাদার হেনরির চেহারা পরিবর্তন হতে থাকে। পরিবর্তন হতে হতে আকার আকৃতিও বেশ কয়েক ফুট লম্বা হয়ে যায়, ভয়ানক এক চেহারায় পরিণত হয় এবং বলে, ওই বোকা ফাদার হেনরির কথা বলছো? ওকে তো আমি অনেক আগেই শেষ করে দিয়েছি। আমার অসমাপ্ত কাজ এখন আমি স্টিফেনকে দিয়ে শেষ করব, আর তোমরা এসেছো আমার কাজে বাধা দিতে। বলো কিভাবে মরবা? তোমাদের প্রত্যেককে আমি মারবো, একটাকে ওখান থেকে জীবিত ছাড়বো না। তার জীবিত ছাড়লেই আমার সমস্যা। তো এই কথাগুলো বলছে, ভয়ানক চেহারা ধারণ করে। আর এই যে ভয়ানক চেহারা ধারণ করেছে স্টিফেন, ওই ভয়ানক চেহারা দেখেই ওইখানে সেন্সলেস হয়ে পড়ে গেছে। তার আর কিচ্ছু স্মরণে নেই। ঘটনা ঘটা শুরু হয়। ঘটনা হলো, ওই ফাদার তিনি তার ধর্মের নিয়ম অনুযায়ী কাজ শুরু করে দেন, গির্জার হোলি ওয়াটার ছিটিয়ে দেন। তিনি তার অনুগতদেরকে বলেন যে বাইবেল থেকে দ্রুত তেলাওয়াত করা শুরু করো। বাইবেল থেকে তারা শিষ্যরা কয়েকজন এসেছিল, তারা শুরু করে দেয় বাইবেল থেকে তেলাওয়াত করা। তখন দ্য লর্ড অফ ডার্কনেস উনি বলে ওঠে যে এসবে কিচ্ছু হবে না, এই হোলি ওয়াটার, এসব তন্ত্রমন্ত্র, বাইবেলের এই সমস্ত পাঠ দিয়ে আমাকে তোরা আটকাতে পারবি না। দেখ তোদেরকে আমি কি করি। এদিকে ওই যে ম্যানেজার যিনি, উনিও এখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে এই দৃশ্য দেখে, যে সর্বনাশ হচ্ছেটা কি। তখন খপ করে যে মেইন ফাদার যিনি এসেছেন তার গলা চেপে ধরে, গলা চেপে ধরে বলে যে ফাদার হেনরিকে আমি যেভাবে মেরেছি এখন তোকে মারবো। তুই তো বললি না কিভাবে মরতে চাস, তাহলে আমি তোকে মারি আমার ইচ্ছা মতো। এমত অবস্থায় যেটা হয় সেটা হলো, ওই যে রুমের জানালা ছিল, যে জানালা দিয়ে ডেমনগুলো প্রবেশ করত, হঠাৎ করে আকাশ থেকে একটা ছোট্ট আলো এসে ঠাস করে গায়ে লাগে হচ্ছে এই যে যেই অবয়বটা যে ফাদার হেনরির চেহারা ধরে এসেছিল। আর লাগার সাথে সাথে সে ছিটকে পড়ে যায়, প্রচন্ড জোরে এক আর্তনাদ করে ওঠে। আর ওই যে দুটা ডেমন ছিল, ওই ডেমন দুটোও অদৃশ্য হয়ে যায়। আর ওই যে অবয়বটি, যে ডেভিল, যেটা ডেভিলটা বলে ওঠে, আজকের মতো আমি চলে যাচ্ছি, আমি আবার আসব, আমি আবার আসলে তোরা বাঁচতে পারবি না। মুহূর্তের মধ্যে ওই ডেভিলটা মিলিয়ে যায়। আল্লাহর অশেষ রহমতে কিন্তু প্রিয় লিসেনার্স, ওইখানে কোনো প্রাণহানি হয়নি, সকলেই বেঁচে যায়। সকালবেলা স্টিফেনের আচার আচরণ দেখে সকলে তো অবাক। আবার সেই আগের স্টিফেন, সেই নরম আচরণ। স্টিফেন বলে, আচ্ছা আমার কি হয়েছিল? আমার তো কিছুই মনে নাই, আমি কি ঘুমিয়েছিলাম? স্টিফেন গত 3-4 দিন ধরে আসলে কি হয়েছে এটা তার মনেই নেই। সে একটা ঘোরের মধ্যে ছিল। আর স্টিফেনকে দিয়ে মূলত ওই রিচুয়ালের যে বাকি অংশ সেটা সমাপ্ত করতে চেয়েছিল ওই দ্য লর্ড অফ ডার্কনেস, অন্ধকারের সম্রাট, কিন্তু সেটা পারেনি। ওই ফাদার পরবর্তীতে তাদের ধর্মের রিচুয়াল অনুযায়ী ওই যে চিহ্নটা এঁকেছিল স্টিফেন ওই দুই ডেমনের কথা অনুযায়ী, সেটা মুছে দেন। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন প্লিজ।